রানা প্লাজা ধসের ১১ বছরেও বিচার কাজের নেই তেমন অগ্রগতি, আইনি জটিলতাকে দায় দিচ্ছে রাষ্ট্রপক্ষ। গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে চলছে ট্রেন, তাপদাহের সঙ্গে বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। উপজেলা নির্বাচনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সিদ্ধান্ত ৩০শে এপ্রিল, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের। সাবেক আইজিপি বেনজিরের সম্পত্তির তথ্য চায় হাইকোর্ট, ২ মাসের মধ্যে প্রতিবেদন দেবে দুদক। এবং সময়মতো সাক্ষী হাজির না হওয়ায় বিচার হচ্ছে না মাদক ব্যবসায়ীদের, তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার তাগিদ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাদ্দিন প্রদীপ এবং আমি সঞ্চারী মজিদমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। এক দশক পরও তেমন কোনো অগ্রগতি নেই সাভারের রানা প্লাজা ধসে হাজারো শ্রমিক হতাহতের ঘটনার মামলার। পোশাক শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণেই এমনটা হচ্ছে। তবে বিচারে দেরি হওয়ার জন্য নানা আইনি জটিলতাকে দায় দিচ্ছে রাষ্ট্রপক্ষ। ২০১৩ সালের ২৪ এপ্রিল পোশাক খাতের ইতিহাসে ভয়াবহ দিন। সেদিন সাভারের রানা প্লাজা ভবন ধসে পড়ায় মারা যায় ১১৩৩ জন শ্রমিক, আর আহত হয়ে কর্মক্ষমতা হারান কয়েক হাজার। ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা, ইমারত নির্মাণ আইন ভঙ্গসহ ১৪টি মামলা হয়। এর মধ্যে শ্রম আদালতে চলছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১১টি মামলা। এত মামলার মধ্যে শুধু দুদকের মামলা নিষ্পত্তি হয়েছে। তবে ১১ বছরেও বাকি মামলাগুলোর কুলকিনারা করতে পারেননি রাষ্ট্রপক্ষ। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, রাষ্ট্রপক্ষের অবহেলাতেই ন্যায় বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা। সরকারি যে লয়ার, তারা আরও বেশি যত্নবান হওয়া উচিত, আরও উদ্যোগী হওয়া উচিত। এই জায়গাটায় তারা উদ্যোগী হচ্ছেন না। এখানে নানান রকমের রাজনৈতিক প্রভাব থাকতে পারে। বিচারহীনতার কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। ১১ বছর ধরে বিচার প্রক্রিয়া কোনো আলোর মুখ দেখছে না বা বিচার হচ্ছে না, এটার মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে এখানে এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তির সুযোগ থাকে এবং পুরো বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা তৈরি হওয়া জনগণের বা শ্রমিকদের, সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে নানা জটিলতায় ঝুলে আছে সব মামলা। আসামিদের মধ্যে ভবন মালিক সোহেল রানা কারাগারে, অনেকেই জামিনে মুক্ত, আর মারা গেছেন ৩ জন। মহামান্য আপিলেট ডিভিশনের আদেশ আছে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা। অলরেডি 2 মাস পার হয়ে গেছে। 2 মাসে আমরা প্রায় আরও ৩০ জনের সাক্ষী নিয়েছি, ৫৯৬ জন সাক্ষী। মামলাটা 4 দিনের এগেস্টে আপিল রিভিশন করেছিল, সেটা ভ্যাকে স্টে হয়েছিল অন্য আসামের জন্য, রানার জন্য ছিল না। কিন্তু রাষ্ট্রপক্ষ ইচ্ছা করলে মামলার উচ্চ আদালতে শুনানি করে ভ্যাকেটটা ক্যান্সেল করে এনে বিচার শুরু করতে পারত, কিন্তু ওনারা করে নাই। বিচারের দীর্ঘসূত্রতায় বেঁচে থাকতে ন্যায় বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয়ে নিহতদের স্বজন ও আহতরা। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রানা প্লাজা ধসের ১১ বছর পরও পোশাক শিল্প কারখানায় পুরোপুরি সংস্কার হয়নি। গেল ১ দশকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন শ্রমিক সংগঠন ও বিশ্লেষকরা। এজন্য নজরদারির অভাবকে দায়ী করে তারা বলছেন, এতে আগামীতে পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়বে। ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ৫টি পোশাক কারখানার ১১৩৮ শ্রমিক মারা যান, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা। এই ঘটনার পরই শ্রমিকদের নিরাপত্তায় ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের উদ্যোগে গঠিত হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স। তবে অ্যাকর্ড অ্যালায়েন্সের বিদায়ের পর কারখানা পরিদর্শন ও সংস্কার কাজ তদারকি করছে দেশের উদ্যোগে গঠিত সংস্থা আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। তবে অভিযোগ উঠেছে সংস্থাটি সঠিকভাবে তাদের কাজ করছে না। আরএসি যে কাজটা করতেছে সেটা আসলে আমরা ওরকম ভাবে কোনো রিপোর্ট পাবলিশ হচ্ছে না, বা আমরা আমাদের এই সেক্টর থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজা দুর্ঘটনার আগে পোশাক খাতে শ্রমিক ছিল ৬০ লাখের বেশি। তবে দুর্ঘটনার পর বর্তমানে এটি কমে দাঁড়িয়েছে ২৯ লাখে।
এছাড়া এখন অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, যা আগামীতে রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন তারা। আইন কানুনের দুর্বলতা, বিচারটা নিশ্চিত করার জন্য আইনে কোনো কিছু আসেনি, অতএব এটা একটা বড় ঘাটতি। দ্বিতীয় ঘাটতি হচ্ছে এটা, যেটা আমি বলেছি, যে শ্রমিকদেরকে নিরাপদ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা। পোশাক কারখানা মালিকরা বলছেন, বিজিএমই ও বিকেএমই এর সদস্যভুক্ত সব কারখানাই এখন ক্রেতাদের শর্ত মেনে কাজ করছে। এর বাইরে কেউ শর্ত না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। তারা যদি আসে বিজিএমইতে বা বিকেএমইতে এবং বলে যে এই ফ্যাক্টরি এই করতেছে, তো আইনগুলো মানছে না, তখন আমরা সেই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি বা তাকে সেই সময় দিতে পারি যে তুমি এতদিনের মধ্যে তোমার এই রিমিডিয়েশনের কাজগুলো করে নাও। বিশ্লেষকরা বলছেন, রানা প্লাজায় আহতদের একটি বড় অংশ এখনও কর্মসংস্থানের বাইরে রয়েছেন, তাই তাদের পুনর্বাসন ও সামগ্রিক চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন নির্দেশনায় গতি কমিয়ে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলছে ট্রেন। এর কারণ হিসেবে রেলওয়ে অতিরিক্ত তাপমাত্রার কথা বললেও তাতে একমত নন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রেললাইন সংস্কার না করাই এর কারণ। দেশের 70% লাইনই মেয়াদ উত্তীর্ণ, সংকট সমাধানে হিট সেন্সর বসাতে বলছেন তারা। তাপপ্রবাহের মুখে রয়েছে ঢাকা সহ সারা দেশ। এর মধ্যে চুয়াডাঙ্গা ও যশোরের গড় তাপমাত্রা এখন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এই অবস্থায় রেল লাইনের তাপমাত্রা উঠেছে 50 ডিগ্রিতে। এতে দেখা দিয়েছে লাইন বেঁকে যাওয়ার শঙ্কা, তাই গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে রেলওয়ে। নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো কাজ করব না, এটা কেউ করার কথাও না। এটা ওটা ওই লাইন উপর দিয়ে নিরাপদে ট্রেন চলাচলের উপযুক্ত আছে, কিন্তু যখন ওটার উপরে অনেক বেশি চাপ পড়বে তখন একটা ঝুঁকি থাকতেও পারে। তবে এ যুক্তি মানতে নারাজ যোগাযোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, 70% লাইনই মেয়াদ উত্তীর্ণ, তার উপর ঠিকমতো হচ্ছে না রক্ষণাবেক্ষণ। সংকট সমাধানে গতি কমানো সমাধান নয়, বসাতে হবে হিট সেন্সর। খুব স্বল্প ব্যয়ে কিছু ম্যাগনেটিক প্রপ সেন্সর বা হিট সেন্সর পাওয়া যায়। এটা যদি রেল লাইনে বসানো হয় তাহলে কিন্তু আমরা নিয়মিতভাবে রেলের ভিতরে যে তাপমাত্রা আছে সেটা কিন্তু আমরা মনিটরিং করতে পারি এবং সেই অনুযায়ী কিছু ব্যবস্থাপনাও নেওয়া সম্ভব। রেলের সমীক্ষা বলছে, সারা দেশের রেললাইন রয়েছে 4438 কিলোমিটার। এর মধ্যে পূর্বাঞ্চলের 16 জেলায় সংকট সবচেয়ে বেশি। এই অংশে 150 কিলোমিটার লাইন বসাতে হবে নতুন করে, আর সংস্কার লাগবে 400 কিলোমিটারের। সংস্কার তো আমাদের তো এইগুলো তো পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে, প্রকল্পের মধ্যে আছে। পুরোনো লাইন নতুন লাইনগুলো তো আছে, ডাবল লাইনের ক্ষেত্রে। আর পুরোনো যেগুলো আছে সেগুলো ঢাকা চিড়িয়াখানা পুরোটাই তোমার হচ্ছে রেল পরিবর্তন করার পর্যায়গুলো করা হবে, এটা প্রকল্প নিয়ে আসে আর কি। পশ্চিমাঞ্চলের রাজশাহী, ঢাকা, রংপুর ও খুলনা বিভাগের 23 জেলায় রয়েছে সংকট। এসব জায়গায় যেখানে লাইনের সমস্যা, বাড়তি তাপমাত্রার কারণে সেখানেই গতি কমাতে হচ্ছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় তাপদাহের সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। অসহ্য গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ ভিড় করছেন চার্জার, ফ্যান ও এসির দোকানে। আর চাহিদা ও বিক্রি বেড়ে যাওয়ার সুযোগে সব পণ্যে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। দেশে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, বেড়েছে লোডশেডিং। গরমে স্বস্তি পেতে অনেকে চার্জার, ফ্যান ও এসি কিনতে শোরুমে ভিড় করছেন। চাহিদা বাড়ায় বেড়েছে এসব পণ্যের দাম। চট্টগ্রাম নগরীর লালখান বাজার সহ বিভিন্ন মার্কেটের চার্জার, ফ্যানের চাহিদা বেড়েছে 10 গুণ। এছাড়া এসির চাহিদা বেড়েছে অন্তত 8 গুণ। বিক্রেতারা জানিয়েছেন, চার্জার, ফ্যানের দাম ওঠানামা করলেও এসির দাম মানভেদে 2 থেকে 3,000 টাকা বেড়েছে। তো 90% চাহিদা বেড়ে গেছে। রেগুলার বেসিস থেকে রেগুলার যেই অ্যামাউন্ট অফ ফ্যান যাইতো, চার্জার ফ্যান যাইতো, তার থেকে 90% চাহিদা বেড়ে গেছে গরম ঢুকাতে। এসির প্রাইস তো বাড়ছে আজ থেকে 2-3 বছর আগে। 2-3 বছর আগে প্রাইস বাড়ছে, তবে ওই প্রাইসটা এখনও কমা নাই, কিন্তু ক্রমান্বয়ে আরেকটু বাড়তেছে। তাপপ্রবাহের নাবিশ্বাস উঠেছে রাজশাহী, বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের। ফ্যান, এসির পাশাপাশি অনেকেই খুঁজছেন আইপিএস। ক্রেতাদের অভিযোগ, এই সুযোগে ফ্যানের দাম 1.5 গুণ বেশি নিচ্ছেন বিক্রেতারা। খুচরা দোকানদার হয়তো কোনোটায় হয়তো 50 টাকা লাভের জায়গায় হয়তো 200 টাকা লাভ করে বসতেছে। এটা ওই দোকানের হিসাবটা আলাদা। মজুস্ত পরিবার ফ্যানের দাম এখন নেওয়াই লাগবে, দাম বেশি হলেও কিনতে হবে, উপায় নাই। গরম
ছোট বাচ্চা আছে। এসির চাহিদা প্রচুর পরিমাণে সেল করতেছে এবং প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং অনেকে এসে দেখে যাচ্ছে, পরবর্তীতে নেবে, এরকম প্রচুর গ্রাহক আসতেছে। গরম থেকে বাঁচতে বরিশাল ও খুলনাতেও বেড়েছে চার্জার ফ্যান ও এসির চাহিদা। যোগান কমের অজুহাতে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। দাম গত বছর ছিল 5,500 টাকা কিনছিলাম, কিন্তু এবছর দেখতেছি 8,500 টাকা, মানে 3,000 টাকা এক বছরে বৃদ্ধি পেয়ে গেছে। বাজার মার্কেটে নিয়ে ইসের কারণে বা সিন্ডিকের কারণে এটা আমরা বুঝতে পারছি না কী কারণে প্রত্যেকটা মালের মানে ফ্যানের দামই বেশি। ফ্যান এসির বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, গাজীপুরে প্রাত্যহিক কী পরিমাণে লোডশেডিং হচ্ছে, আর আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে এই সুযোগে ফ্যান এবং অন্যান্য যে সরঞ্জাম সেগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, গাজীপুরের পরিস্থিতি জানাবেন। দেখুন, লোডশেডিংয়ের কথা যদি বলি, যে গাজীপুরে কিন্তু প্রায় প্রতিদিনই লোডশেডিং হচ্ছে এবং সেটি ঘন্টা বা 2 ঘন্টার মতন লোডশেডিং থাকছে প্রতিদিন, এবং সেটি সকালেও হচ্ছে বা অনেক সময় সন্ধ্যাতেও হচ্ছে। ফলে যে গরমের যে মাত্রা সেটি যেমন বেড়েছে, তেমন লোডশেডিংয়ের কারণে কিন্তু মানুষের ভোগান্তি এখন চরমে, এবং এই কারণে মানুষ কিন্তু যে চার্জার ফ্যান রয়েছে এবং যে রেগুলার ফ্যানগুলো রয়েছে, সেই ফ্যানের দিকে মানুষের বাড়তি চাহিদা রয়েছে, এবং বিশেষ করে চার্জার যে ফ্যানগুলো রয়েছে সেগুলোতে মানুষ কিন্তু বেশি কিনছে। ফলে এক শ্রেণীর যারা ব্যবসায়ী তারা কিন্তু সুযোগ কাজে লাগাচ্ছেন এবং দাম বাড়িয়ে দিয়েছেন, এবং যেগুলো আগে কম ছিল কিছুটা, সেই প্রতিটি ফ্যান কিন্তু ক্ষেত্রভেদে 1 থেকে 1,500 টাকা বেশি বিক্রি করছে ব্যবসায়ীরা। যেগুলো বিদেশি কোম্পানি আমদানি করতে হয়, এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই দামের বিষয়টি তারা বেশি হাঁকাচ্ছেন। তবে যেগুলো প্রতিষ্ঠিত কোম্পানি বা যেগুলো বাংলাদেশের তৈরি, সেগুলোতে কিন্তু ফিক্সড প্রাইস লেখা থাকে, সেই কারণে সেই প্রাইসে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, এবং এই কারণে দেশি যে কোম্পানি সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ কিছুটা কম। আমদানি করা ফ্যানের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ বেশি রয়েছে, এবং সেখানে যে মুনাফার ব্যাপারটি সেটি বেশি থাকার কারণে। এবং আপনি জানেন যে গাজীপুরে কিন্তু যে গ্রীষ্মের তাপদাহ সেটি রয়েছে, এবং অনেক জায়গায় কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে সড়কে পিচও কিন্তু গলে গেছে তাপমাত্রার কারণে, এবং মানুষের ভিতরে যে গরমের এই মাত্রা সেটির কারণে কিন্তু নাভিশ্বাস অবস্থা এখানকার মানুষের। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এখানে জীবিকার প্রয়োজন তাদের বাইরে বেরোতে হচ্ছে, কিন্তু তারপরেও তারা কিন্তু এখানে যে তীব্রতা রয়েছে গরমের, সেখানে তারা নাভাবে নাকাল হচ্ছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি যে হাসপাতালগুলোতে কিন্তু ডায়রিয়া সহ পেটের পীড়াজনিত রোগের যে রোগী সেটি বেশি বেড়েছে। বিশেষ করে শিশুদের সংখ্যা কিন্তু এখানে অনেক রয়েছে, এবং এখানে ঠান্ডা, জ্বর, এই ধরনের যে মৌসুমি যে অসুখগুলো থাকে সাধারণত তাপদাহের কারণে হয়, সেই রোগগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমি যেটি আগে বলেছিলাম যে কালিয়াকৈর যে মাওনা সড়কটি রয়েছে, সেখানে অন্তত 10টি স্থানে কিন্তু এর মধ্যে পিচ গলে গেছে, এবং স্থানীয়রা বলছেন যে নিম্নমানের কাজ করার পাশাপাশি এখানে যে গ্রীষ্মের তাপদাহ বা অতিরিক্ত তাপের কারণে এই পিচগুলো গলে যাচ্ছে, এবং সেখানে যানবাহনের চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে বলে এখানকার যারা চালক তারা জানিয়েছেন। সার্বিকভাবে যদি বলি যে গাজীপুরের সাধারণ মানুষ কিন্তু এই গরমে অনেকটাই নাজেহাল হয়ে পড়েছেন, এবং তারা কিন্তু গরম থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন চার্জার, ফ্যান সহ অন্যান্য যে ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে সেগুলোতে আশ্রয় নিচ্ছেন। তাপদাহে বেড়েছে ফ্যান এবং এসির চাহিদা, এ বিষয়ে গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী বা এমপির যেসব স্বজনেরা প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে 30 এপ্রিল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, সেদিন কার্যনির্বাহী সংসদের সভাতেই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। সভায় অবাধ্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত ও বারবার সতর্কবার্তা দেওয়ার পরও প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে রয়ে গেছেন মন্ত্রী এমপির বেশিরভাগ আত্মীয় স্বজনেরা। নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব সহ 3 জনের মনোনয়ন প্রত্যাহারের বাইরে আর কোনো প্রত্যাহারের খবর নেই। সেই হিসেবে মাদারীপুর সদরের সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান সহ
আরও অন্তত ২০ জন অবাধ্য প্রার্থী মাঠে রয়ে গেছেন। নির্বাচনে নির্দিষ্ট কিছু পরিবারের মধ্যে নেতৃত্ব না রেখে তা ছড়িয়ে দিতেই মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হবে দল। আমরা স্ব বিভাগের সাংগঠনিক সম্পাদকরা আমরা তাদের সাথে কথা বলে বার্তা পৌঁছে দিয়েছি। সেগুলোকে আমরা তালিকাভুক্ত করে সেগুলোকে আমরা 30 তারিখ সেন্ট্রাল কমিটি মিটিংয়ে প্লেস করব। যারা ক্ষমতাবান থাকে তারা মনে করে আমরা ক্ষমতাবান, আমরা ক্ষমতাকে এইভাবে এনজয় করব, এটা করব। এটা কিন্তু দাঁড়ায় গেছে। সুতরাং এই জায়গা থেকে বের করে আনার জন্য তো শক্ত হইতেই হবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনার ভিত্তিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান নেতারা। গণতন্ত্রের উল্লেখ আছে, পার্টির ডিসিশন যারা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা, কতটা লঘু শাস্তি না গুরু শাস্তি, সেটা পার্টির কেন্দ্রীয় কমিটিতে বসে আলোচনা হয়। সেই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো আগামী 30 তারিখে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আছে সন্ধ্যা 7টায় গণভবনে। ওখানে এই বিষয়গুলো সব ফয়সলা হবে, ওখানেই সিদ্ধান্ত হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে। এ সভার সিদ্ধান্ত পরের ধাপের উপজেলা নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সম্পত্তির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে দুদক বলছে আইন অনুযায়ী অনুসন্ধানের জন্য 75 কার্যদিবস সময় আছে। তবে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই অনুসন্ধানের অগ্রগতি জানানো হবে। অবৈধ সম্পদের বিষয়ে নিজের পক্ষে সাবেক আইজিপি বেনজিরের সাফাই এবং দুদকে ব্যারিস্টার সুমনের পাল্টা অভিযোগের পরেই নড়ে চড়ে বসে দুদক। বেনজিরের অবৈধ সম্পদ খুঁজতে 3 সদস্যের দল গঠন করে সংস্থাটি। মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে 2 মাসের মধ্যে বেনজির সংক্রান্ত দুদকের অগ্রগতি রিপোর্ট দাখিলের নির্দেশ দেয় আদালত। এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দ্য অ্যান্টি কারাপশন কমিশন, সেটার আর অস্তিত্ব নাই। না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। দুদক বলছে আইনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যেই অনুসন্ধান শেষ করা সম্ভব হবে। হাইকোর্টের আদেশ মেনে অগ্রগতি প্রতিবেদনও জানানো যাবে। ম্যান্ডেটরি অর্ডার পাই, 2 মাস ম্যান্ডেটরি আইন যা আছে তা মানতে হবে। আইন অনুযায়ী যা হয় তা আমরা করব। হাইকোর্টের নির্দেশও মানব। কি নির্দেশ দেয় আমরা দেখব। তদন্ত শুরু করছি, তো অনুসন্ধান চলতেছে। গত মাসের শেষে একটি জাতীয় দৈনিকে সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর আলোচনায় আসেন তিনি। তার জন্য যদি ব্যান দিতে হয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মামলায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভানমুন নোয়াম বম সহ 7 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায় কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে মুনলাই পাড়া থেকে 6 জন ও লামি পাড়া থেকে 1 নারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তাদের রুমা থানায় সোপর্দ করা হলে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় 9 মামলায় 22 নারী সহ 78 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সময়মতো সাক্ষী হাজির করতে না পারায় মাদক মামলায় বিচার হচ্ছে না মাদক ব্যবসায়ীদের। সিএমএম আদালতে তথ্য বলছে 2023 সালে নতুন পুরনো 57,000 মাদক মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 9,500 মামলার। তাই তদন্তকারী কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। 2020 সালের 16 জানুয়ারি বাড্ডা থানায় মাদক মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান। পরের বছর 25 ফেব্রুয়ারি চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। নথি বলছে চার্জশিটের পর 5 বার সমন জারি হলেও তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হাজির করেন মাত্র 1 বার। সিএমএম আদালতের হিসেবে 2023 সালের শুরুতে পুরনো মাদক মামলা ছিল 45,179টি।
সে বছর নতুন মামলা হয় 11,951টি। সব মিলিয়ে 57,130 মাদক মামলার মধ্যে সে বছর নিষ্পত্তি হয় 9,698টি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, চার্জশিট দেওয়ার পর পুলিশ সাক্ষী হাজির করতে না পারায় বছরের পর বছর ঝুলে আছে মাদক মামলা। যে বারবার সমন দেওয়ার পরেও যে সাক্ষীর অবস্থানটা কোর্ট জানতে পারে না, আমরা জানতে পারি না যে সাক্ষীকে আদৌ ঠিকানা আছে কি নাই, বা সাক্ষী মারা গেছে নাকি সাক্ষীর কোনো তথ্য আমরা পাই না। তো এক্ষেত্রে যদি পুলিশ যদি একটা প্রতিবেদন দাখিল করে যে সাক্ষীর যে লেটেস্ট পজিশনটা কোথায় আছে বা তাকে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশের দাবি, সমন পাওয়ার পর সাক্ষীকে জানালেও অনেক সময় আদালতে যেতে চান না সাক্ষী। পুলিশের পক্ষ থেকে এই সাক্ষীদের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করি এবং তাদেরকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য তাগিদ দিয়ে থাকি। সিভিল যে সাক্ষীগুলো আছে, পাবলিক সাক্ষী, তারা যদিও নিয়মিত সাক্ষী আমরা হাজির করতে পারি, তাহলে যে হাজার হাজার পেন্ডিং মামলা আছে, বিচারাধীন আছে, এই মামলার বিচার কার্যক্রম খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে বলে আমরা মনে করে থাকি। আইনজীবীরা বলছেন, সাক্ষী হাজির করতে না পারা তদন্তকারী কর্মকর্তার ব্যর্থতা। কেন পুলিশ পাবে না সাক্ষীকে? কারণ পুলিশই তো এই ধরনের অপরাধীকে চিহ্নিত করছে, আইন বলে দিচ্ছে কিভাবে একজন সাক্ষীকে উপযুক্ত সাক্ষী হিসেবে দাঁড় করানো যায়। সুতরাং পুলিশের একটা গাইডলাইন থাকতে হবে ব্যাপারে, দরকার হলে আইন গাইডলাইন দিয়ে দেবে, আইন করে দেবে বা রুল করে দেবে। সারা দেশে প্রতিদিন যত মামলা হয় তার অর্ধেকের বেশি মাদকের। মামলা দ্রুত নিষ্পত্তি না হলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমবে না বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় সাবেক চেয়ারম্যান আলী আকবরকে নজরে রাখবে ডিবি। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তার সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রককেও নজরদারিতে রাখা হবে। এদিকে সাবেক চেয়ারম্যানের স্ত্রী সেহলা পারভিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সম্প্রতি ওএসডি করা হয় বোর্ডের চেয়ারম্যান আলী আকবরকে। জড়িত অভিযোগে গ্রেফতার হন তার স্ত্রী শায়লা পারভিন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠায় আদালত। সনদ জালিয়াতির অভিযোগে গত 1 এপ্রিল গ্রেফতার হন সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা ও কয়েকটি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম উঠে আসে। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সাবেক চেয়ারম্যানকে ডিবি কার্যালয়ে ডাকা হয়। পুলিশের দাবি, চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব, শিক্ষক, কর্মচারীদের যোগসাজশে দুর্নীতির আঁকড়া হয়েছে বোর্ড। সিস্টেম অ্যানালিস্ট পদে শামসুজ্জামানের আগের জনও এই কাজে জড়িত ছিলেন। আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই। আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না এই ঘটনার সাথে জড়িত। তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। ওএসডি হওয়া চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন, তবে দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেন তিনি। মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে এরকম কোনো তথ্য আমি তার বিষয়ে কিছুই জানি না, এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আলী আকবর আরও দাবি করেন, তার বিরুদ্ধে 20 লাখ টাকা ঘুষের বিষয়টি ভিত্তিহীন, এর তদন্ত চলছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে 50 নম্বরের লিখিত ও 50 নম্বরের শ্রেণীভিত্তিক মূল্যায়নে। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও একই পদ্ধতিতে, যা নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ। এনসিটিবি বলছে, এই সুপারিশের ভিত্তিতেই নেওয়া হবে সিদ্ধান্ত। চলতি বছর প্রথম থেকে তৃতীয় ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। বছরের শুরু থেকেই শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নির্ধারণে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটি চলতি সপ্তাহে এনসিটিবিতে প্রতিবেদন জমা দেয়। কমিটি সুপারিশ করেছে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়নে 50 নম্বরের লিখিত পরীক্ষা রাখার। একই পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে কমিটি। আমাদের কারিকুলামের সময় যেভাবে মূল্যায়নের কথা আমরা ধারণা করেছিলাম,
সবার পরামর্শের ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়ায় দ্রুত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ শুধু আপডেট হচ্ছে। অভিভাবকদের দাবি শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষা রাখতে হবে। তা না হলে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করছে কিনা সে সম্পর্কে ধারণা পাচ্ছেন না তারা। কিভাবে মূল্যায়িত হচ্ছে বা তারা কেমন লেখাপড়া করতেছে আমরা কিছুই জানি না। লিখিত পরীক্ষা আবার চালু করা প্রয়োজন। শিক্ষা গবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। শুধু সিস্টেম ডেভেলপ করলে হবে না, সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা। আমি যেটা বলছি যে ভালো সিস্টেম হচ্ছে, কিন্তু আমি যাকে দিয়ে ইমপ্লিমেন্ট করব, সেই ইমপ্লিমেন্টের জায়গাটা, আমার ফিল্ড লেভেলের জায়গাটা যদি রেডি না থাকে, এটা কখনোই আপনি অনেক ভালো সিস্টেম করেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সো আলটিমেট টার্গেট অ্যাচিভড হবে না। নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। ফলে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়নে সমস্যা হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভিত্তিহীন, এই দাবি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির পাল্টা অভিযোগ, গাজায় ফিলিস্তিনি গণহত্যায় ওয়াশিংটনের ভূমিকাই বিতর্কিত। তাই বিশ্লেষকদের মন্তব্য, যুক্তরাষ্ট্রের প্রশাসনের দেয়া মানবাধিকার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়নি এমন মন্তব্য করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এতে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও রাজনৈতিক বন্দী সহ মানবাধিকার লঙ্ঘনের অনেক তথ্য রয়েছে। এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মার্কিন এই প্রতিবেদনের পাল্টা সমালোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। যুক্তরাষ্ট্রেই মানবাধিকার অরক্ষিত বলে মন্তব্য করেন সভাপতি। আর আমেরিকায় গত কয়েক বছরে ৪৯,০০০ লোককে পুলিশ মেরে ফেলেছে বিনা বিচারে। তাদের চেহারা তাদের দিকে তারা তাদের নিজের আয়নার দিকে তাকানো উচিত। দুনিয়ার সবচেয়ে বেশি মানবাধিকার, আইনের শাসন, নীতি, প্রিন্সিপালস, ভ্যালুস, এগুলো সবই পদদলিত হচ্ছে গাজায়, ফিলিস্তিনে। আমেরিকা সে সম্পর্কে কোনো বক্তব্য দেয় না। সুতরাং তাদের লজ্জা হওয়া উচিত তাদের এই সম্পর্কে কিছু বলার, কারণ তাদের যে চরিত্র আমরা দেখলাম এটা খুবই দুঃখজনক। মানবাধিকার নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিশ্লেষকেরাও। বলছেন, গাজা হামলায় ইসরায়েলকে মদদ দেয়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। কেউ ইসরায়েলের সমালোচনা করতে পারবে না, যেখানে ইসরায়েল একটা জেনোসাইডের সাথে জড়িত। আইসিজে যেখানে বলছে, আমেরিকার আমার মনে হয় না এই সময় মোরাল অথরিটি আছে এই ব্যাপারে কথা বলা অন্য দেশের হিউম্যান রাইটসের ব্যাপারে, কারণ যেভাবে তারা জেনোসাইডের সাথে জড়িত হয়ে গেছে, বিশেষ করে এই সরকার। অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে প্রতিবেদন তৈরির আগে যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বেশিরভাগের বন্ধুদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে থাকে না, তাদের এক পা কিন্তু বাইরে, এটাও খেয়াল রাখতে হবে। সো ওই সমালোচনাটার ভিত্তি করেই কিন্তু এই ধরনের প্রতিবেদন তৈরি করে। এটা নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের স্থগিতাদেশে রাজধানীর মুগদায় উচ্ছেদ অভিযান বন্ধ করেছে ডিএসসিসি ও রাজউক। তবে এর আগেই 3 দিনে ভাঙা হয়েছে 3 শতাধিক স্থাপনা। ভবন মালিকরা কোনো নোটিশ পাননি বলে দাবি করেছেন। বিপরীতে সিটি কর্পোরেশন বলছে 4 দফা সতর্ক করা হয়েছে তাদের। রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মঙ্গলবারও এভাবে উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজউক। একের পর এক স্থাপনা ভাঙা হয়। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলে অভিযান, যেখানে শেষ দিনে ভাঙা হয় অর্ধ শতাধিক স্থাপনা। মুগদার মূল সড়ক প্রশস্ত করতেই এই কার্যক্রম হাতে নিয়েছে ডিএসসিসি ও রাজউক, যেখানে বিশ্ব রোড থেকে মান্ডার হায়দার আলী স্কুল পর্যন্ত সড়কটি 50 ফুটে উন্নীত করার কথা রয়েছে। ভবন মালিকদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই অভিযান চালানো হয়। এমনকি ড্যাপের নকশার বাইরেও ভাঙা হচ্ছে ভবন। যেটা বৈধ না সেটা ভাঙুক, আমাদের দাবি নাই। আর যেটা বৈধ সেটা তো ভাঙতে পারবো না, তার তো কাগজ দেখতে হবে, তাই না? এরা কাগজ দেখে না, এরা ঘরে ভাঙিয়ে দিতেছে। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আমি রাজুকের চেয়ারম্যানকে উত্তর দিছি, আমার রেজিস্ট্রি করা চিঠি আছে। উনি বলছে স্ট্যাটাস দেওয়া, স্টে অর্ডার দেওয়া, আমরা কথাই বলবো না। এখানে সন্দেহে একটু মাইক মারছিল যে ভাঙা হবে এতটুকুই, কিন্তু লিখিত কিংবা 2, 4, 5 দিন 15 দিন সময় সেটা দেয়।
সিটি কর্পোরেশনের দাবি 4 বার নোটিশ পেয়েছেন ভবন মালিকরা, নিয়ম মেনেই চলছে সব। স্থানীয় সম্মানিত কাউন্সিলরের সহযোগিতা নিয়ে আমরা রাজুককে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি। আমাদের এখানে 635 মিটার রাস্তা সম্প্রসারণের প্রয়োজন হচ্ছে। আমরা এই 635 মিটার রাস্তার উভয় পাশের ভবনগুলির রাস্তার উপরে চলা অংশটুকু সরিয়ে নেওয়া হচ্ছে। এই কাজে হাইকোর্ট স্থগিতাদেশ দিলে মঙ্গলবার বিকেলে অভিযান বন্ধ করে 2 সংস্থা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত সৈয়দুল আমিন ওই ক্যাম্পের মাঝির দায়িত্ব পালন করতেন। রাতে ক্যাম্পের ডি ব্লকের মসজিদের সামনে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দোষীদের আটকে অভিযানের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। ময়মনসিংহ নগরীর নতুন বাজারে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রেল লাইনে উঠে যাওয়া একটি অটোরিকশাকে জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে 2 জন কাটা পড়েন। দুর্ঘটনার পর ট্রেনটি আটকা পড়ায় জামালপুর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি রেল ক্রসিংয়ের কাছাকাছি চলে এলেও সেখানে গেট ফালানো ছিল না। দুর্ঘটনার পর তড়িঘড়ি করে গেট ফালানো হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। চিকিৎসক মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে আসা রোগীরা। চিকিৎসক নেতারা বলছেন, হামলায় জড়িত আসামিদের জামিন বাতিল ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। গত 10 এপ্রিল চট্টগ্রামের পটিয়ায় দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডাক্তার রক্তিম দাসকে এবং 14 এপ্রিল আরেকটি বেসরকারি হাসপাতালে এক শিশুর মৃত্যুর পর ডাক্তার রিয়াজউদ্দিনকে মারধর করে রোগীর স্বজনরা। দুটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল 6টা থেকে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা। তারা বলছেন, নিরাপদ কর্মস্থল তৈরি না হলে সেবা দেয়া কঠিন হয়ে পড়বে। এজন্য চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি তাদের। আমরা চাইব একটা নির্ভয়ে যেন আমরা কাজ করতে পারি। প্রশাসন, সাধারণ মানুষ, সবার কাছে আমার একটাই বক্তব্য, আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি, এটা যেন আমাদেরকে করে দেওয়া হোক। কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীরা। আমি যদি আজকে ডাক্তার দেখাতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। এটা আমি 2 দিন পরে না দেখে 2 দিন আগে দেখাতে পারলে ভালো না। আমার জরুরি ছিল পরীক্ষাটা দেওয়ার। বিএমএ নেতাদের অভিযোগ, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ উদ্যোগ নেয়নি। আমরা পর্যবেক্ষণ করব, এরপর আমরা পুলিশ প্রশাসনের ভূমিকা দেখব, এরপর আমরা আমাদের সমস্ত বেসরকারি ক্লিনিক মালিক সমিতি, মেডিসিন সোসাইটি, সার্জারি সোসাইটি, গাইনি সোসাইটি, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সবাই বসে আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেব। কর্মবিরতি চললেও এসব হাসপাতালে আগে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক আছে। পাশাপাশি আগে জমা দেয়া নমুনা পরীক্ষা নিরীক্ষা চলছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।